প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল এর 11তম আসন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়েই আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো বিপিএল এর নানা রকম খবরাখবর। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনারুল ইকবাল মিতু এবং গীতিকার ও সাংবাদিক রবিউল ইসলাম জীবন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং আমি মিতু ভাইকে দিয়ে শুরু করতে চাই, কারণ এই যে পরপর 5টি বরিশালের জয় এবং পরপর 2টি রংপুর রাইডার্সের হার, এমন একটা সমীকরণে দাঁড়িয়েছে যে দুটো দল একই পয়েন্টে। ইফ আই এম নট রং, আমি আসার সময় পয়েন্ট টেবিলটা দেখলাম, কোন দিকে গড়াচ্ছে আসলে? হারটা কি, প্রথম হারটা মেনে নেওয়াটা কি একটু কঠিন হয়ে গেল রংপুরের জন্য? না, আমি ডিবিসি তো প্রায় অলমোস্ট রেগুলার। আপনারা তো আশাই করছিলেন, একবার এক সময় হেডিং দিচ্ছিলেন রংপুর কবে হারবে, এটাই ছিল। কারণ 8টা গেম জেতার পরে তারা কিন্তু মাত্র 2টো গেম হেরেছে। বাট যদি বলেন একসাথে পয়েন্ট টেবিলে এক হতে পারে, বাট রংপুরের আপনার অলমোস্ট শিওর দে আর ইন দ্য কোয়ালিফায়ার। বাট যেটা হয়েছে জানি না, কারণ এখন তো পাতানো খেলার উঠছে সেই রকম ভাবে, মানে প্রত্যেকটা চ্যানেলে যখনই যাচ্ছি তারা বলছে, কারণ আমরা তো মিডিয়ার মাধ্যমে জানতে পারি যেটা পাতানো বা নট পাতানো। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওটা আমরা ফেলে রেখে যদি এরকম বলি যে রাজশাহীর কাছে পরপর 2টা হার কিন্তু আসলে আনএক্সপেক্টেড, এবং আমরা কেন কেউই বুঝে নাই, কেউ বুঝতেও চায় না। যেমন কালকের খেলাটা 2 রানের যদিও হচ্ছিল, বাট থার্ড বলের পরেই শিওর হয়ে গেছিল যে রংপুর আর পারছে না। বাট এনিহাউ, আমি যতটুকু জানি যে রংপুর আসলেও এইবারের একদম অন্যতম দল একটা। আমি কিন্তু দেখেন আপনাদের ফার্স্ট টক শো, আমি যদি ভুল না করি, ফরচুন বরিশালের ওনারও ছিল। আমি তো প্রথমেই বলেছি যে টুডে টুমরো যেটাই হোক, আপনার রংপুর আর বরিশালের মধ্যে ফাইনালটা আমি চোখে দেখতে পাচ্ছি। একেবারেই প্রথম থেকে আপনি একটা প্রেডিকশনের জায়গায় রেখেছেন। তো ভাই, জীবন ভাই, আপনার কাছে যদি আসি, এই যে যেহেতু মিডিয়ার মানুষ আপনি, কিন্তু আগে জিজ্ঞেস করে নিতে চাই কোন দলকে সাপোর্ট করছেন এবার? আমি যেহেতু আমি বাংলাদেশ টিমের সাপোর্টার, তো বিপিএল আমার যেটা হয়, আমি নির্দিষ্ট টিমের কাছ চেয়ে বেশি আমি প্লেয়ারদের পারফরমেন্স দেখি, যে ন্যাশনাল টিমে এখান থেকে কারা কারা আসতে পারে, বা ন্যাশনাল টিমে যারা খেলছে তারা এখন কেমন করছে, বা নতুন কোন প্লেয়ারটা বেরিয়ে আসছে, এটা একটু বেশি ফলো করি। আর এন্টারটেইন চাই, আমি সবচেয়ে চাই যে এন্টারটেইন হোক, রান হোক, প্লেয়াররা অনেক ভালো পারফরমেন্স করুক, এইটার দিকে আমি তাকিয়ে থাকি, সত্য কথা যেটা। কারণ সারা দেশের মানুষই তো আসলে বিপিএল এর প্রতি একটা আকর্ষণ মানুষের থাকে, মানুষ খুবই খেলাটা পছন্দ করে, এখান থেকে আসলে জানতে পারে, এবং যে উৎসবটা, এটা আমার মনে হয় এই কদিন একটা মজার জিনিস ছিল, আমার এই আসনের যে অতিথি, সে সবসময় নির্দ্বিধায় বেশিরভাগ সময় বলে গেছে যে রংপুর রাইডার্সের সাপোর্টার, কারণ জয়ের ধারায়। আজকে আবার সমীকরণটা একটু বদলে গেছে, দুটো দলের পয়েন্ট সেম হয়ে গেছে। খেলা দেখার ক্ষেত্রে আমার একটা অন্যরকম থিংকিং থাকে, সেটা হচ্ছে যে টিমটা একদম শক্তিশালী, অনেক ভালো করছে, আমি চাই যে হুট করে সে একটা ম্যাচ হারুক। তাহলে কি হয়, এন্টারটেইন হয়। কারণ যে টিম শক্তিশালী, যে টিম ভালো, সে তো জিতবেই, সবাই তাই ধরে নেয়, এবং এটাই প্রত্যাশিত। এবং আর যে বড় টিমকে একটা ছোট টিম হারিয়ে দেবে, সেটাই হচ্ছে খেলা। ওইটা আর কি স্পোর্টসের যে হাইফটা, সেটা মনে হয় ওখান থেকে আসে। এবং যে বিউটিটা এবার হচ্ছে বা রাজশাহী দিয়েছে, রাজশাহী রংপুরকে পরপর 2টা ম্যাচ হারিয়েছে, এবং 8টা খেলা জেতার পর টানা 2টা ম্যাচ যে রংপুর হেরেছে, সেটা খুবই অবিশ্বাস্য ছিল। এবং আমি মনে করি যে রাজশাহীর 2টা জয় মানে পুরো বিপিএলকে রাঙিয়ে দিয়েছে। এটা আসলে কতটুকু রাঙিয়েছে না কুলুষিত করেছে, এটা নিয়ে আমরা আরো কথা বলবো। তবে হ্যাঁ, তাসকিন কিন্তু এবার সাকিব আল হাসানেরও রেকর্ড ছাড়িয়ে গেছে, 24টা উইকেট নিয়েছে বিপিএল এ, এবং সর্বোচ্চ উইকেট টেকার। সো তাসকিনের জন্য একটা ক্ল্যাপ তো করতেই হয়। আমরা গতকালকার ম্যাচের স্কোর কার্ডটা যদি একটু দেখে নিই। দুর্বার রাজশাহী 2 রানে জয়ী। সানজামুল ইসলাম 29 বলে 28 রান, আকবর আলী 21 বলে 19 রান, আনামুল হক 16 বলে 13 রান। অন্যদিকে খুশদিল শাহ 3টি উইকেট দিয়েছেন 19 রান। মোহাম্মদ সাইফুদ্দিন 2 উইকেট নিয়ে দিয়েছেন 23 রান। রাকিবুল হাসান 2 উইকেট নিয়ে দিয়েছেন 21 রান। এদিকে রংপুর রাইডার্সের মোহাম্মদ সাইফুদ্দিন 31 বলে করেছেন 52 রান। সাইফুদ্দিন কিন্তু ব্যাটে বলে একেবারে এগিয়ে আছেন। রাকিবুল হাসান 22 বলে করেছেন 20 রান। ইফতেখার আহমেদ 20 বলে 14 রান। মৃত্যুঞ্জয় চৌধুরী 4টি উইকেট দিয়েছেন 18 রান। মোহর শেখ 2টি উইকেট নিয়ে 15 রান, এবং তাসকিন আহমেদ 2টি উইকেট দিয়েছেন 25 রান। স্কোর কার্ড নিয়ে একটু সংক্ষেপে শুনবো, তারপরে আমরা মনে হয় তাসকিনের আলোচনায় এবং রাজশাহীর আলোচনায় একটু যেতেই পারি। আচ্ছা, তার আগে আমি একটু বলি, আপনি যদি রিকল করতে পারেন, আমি মৃত্যুঞ্জয়ের কথা কিন্তু আপনাকে লাস্ট বলেছিলাম, এই কিন্তু খুব ভালো প্লেয়ার, বাট প্রবলেম একটাই, উনি খুব ইনজুরি পর্ন, এবং উনি কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। কারণ কি,
উনি কিন্তু আগের বছর রংপুরে ছিল এবং ওনার ইনজুরির কারণে কিন্তু এবার রংপুর তাকে রিটেনও করেনি, ছেড়ে দিয়েছে। এর জন্য কিন্তু কালকে সে স্পিরিটেড একটা গেম, কালকে মনে হয় প্রথম ম্যাচ খেলেছে। তো মৃত্যুঞ্জয় আমার কাছে কালকের ম্যান অফ দ্য ম্যাচ তো এমনি হয়েছে। আর তাসকিনের কথা আগে বলেছি, ও আমার বাসামেট, ওর বাবাও আমাকে ভাইটাকে, ও আমাকে ভাইটাকে। তো এর জন্য আমি সবসময় তাসকিনের ফ্যান, কারণ আমাদের বাসার ছেলে। তো এবং আপনি যেটা বললেন যে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছে ঠিক, কিন্তু আরও ওর খেলা আজকে একটা বাকি আছে। তো সুতরাং ও আরও উইকেট পেলে কিন্তু ওইটাও একটা রেকর্ড হবে। তো এই গেল। আর আপনি যদি দেখেন অলরাউন্ড পারফরমেন্সে কিন্তু সাইফুদ্দিন খুবই ভালো করেছে। সে যেমন উইকেট নিয়েছে, রানও সে 52 করেছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, কারণ ওই যে কোয়ালিটি ফরেনার যদি না আসে, যেটা হয় আমাদের বাংলাদেশের প্লেয়াররাই কিন্তু তখন ভালো করতে থাকে। এইটার সাথেই যদি আপনি কম্পেয়ার করেন, যেটা আমরা একদম স্টারেড, উনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশের প্লেয়ার কে কিরকম করছে, যেমন খেলার আগে বাংলাদেশের যে স্টারেড টিমটা ছিল কিন্তু বরিশাল ফরচুন। আনফরচুনেটলি না হৃদয়, না তামিম, না আপনার মুশফিকুর রহিম, না আপনার মাহমুদুল্লাহ, কেউ তাদের নামে বিচারে খেলতে পারছে না। 11 থেকে সরে গেছে। তো না, সেটা যাক, কিন্তু তাদের যে নামের সুবিচার, কারণ এখন তাদের সেটা কিন্তু এখনো আপনার সেইভাবে করে না। হয়তো বা তামিম একটা কি দুইটা 50 মেরেছে, কিন্তু তার কাছে মানুষ সেঞ্চুরি আশা করে, বা 50 তার খেলার পারফরমেন্স কিন্তু সেই রকম হচ্ছে না। বাট নেক্সট খেলাগুলোতে তারা কি করে এটি দেখার বিষয়। এবং তারা যদি না জ্বলে ওঠে বরিশালের জন্য, লোকাল প্লেয়াররা যদি ভালো না করে, দেন বরিশাল উইল বি ইন ট্রাবল। রাজশাহী নিয়ে যেটা বলছিলাম যে আরেকটু কথা না বললেই নয়, প্রথম থেকে কিন্তু যত বলবো যে আলোচনা ঘুষুর ফুসুর হচ্ছে রাজশাহীকে নিয়ে, পেমেন্ট ইস্যু, হোটেল ইস্যু, এবং খেলার দিনে তারা হোটেল চেঞ্জ করেছে। তাসকিন কিন্তু এটা জানিয়েছেন যে তাদের নাকি ওয়েস্টিনে বুকিং ছিল, সেটাও ওখানে নাকি রুম বুকড হয়ে গেছে খেলার দিনে। এবং সবচেয়ে মজার ব্যাপার, রাজশাহীর কোনো বিদেশি প্লেয়ার মাঠে নামেনি, এমনও বলেছেন, আমি ইন্টারভিউতে পড়ছিলাম যে বিদেশি প্লেয়ারদের রুমে দরজায় নক করা হয়েছে টাকা দেওয়ার জন্য, কিন্তু তারা দরজা খোলেনি। তো শুরুতেই আপনি যেটা বলছিলেন যে এই যে টাকা পয়সার ব্যাপারটা, তাহলে কি প্লেয়ারের পেমেন্ট কি চলে যাচ্ছে অন্য কোথাও, নাকি আসলে কি হচ্ছে? এখন দেখেন, আমি বলতে পারবো না, আমি ওতপ্রোতভাবে তো জড়িত ছিলাম মানে বিপিএল এর সাথে। আমি যেটা করতে হয়, দেখেন এইখানে কোনো বিদেশি প্লেয়ার এনে এরকম ব্যবস্থা করলে আমাদের যে বদনামটা, এটা আরো বেশি ছড়াবে, যে মানের প্লেয়ারই তারা হোক। বাট যেটা আসার ব্যাপার হচ্ছে, আমি যতটুকু তথ্য পেয়েছি, আজকে 3 জন বিদেশি প্লেয়ার কিন্তু খেলবে। তার মানে পেমেন্ট, এখন এই যে পেমেন্ট আপনি দিলেনই ঠিকই, কিন্তু তাদেরকে যদি কমিটমেন্টের মতো না থাকে, মানে এইটা হলো আনফরচুনেট। কারণ এক সময় আমি বিপিএলটা আইপিএল এর পরের স্থানটাতেই ছিল অলওয়েজ, এবং বাইরের যত ভালো ভালো প্লেয়ার আমাদের দেশে খেলে গেছে, ওয়ার্নার থেকে শুরু করে আপনার জশ বাটলার থেকে শুরু করে জফরা আর্চার থেকে শুরু করে আপনার ক্রিস গেইল, ইউ নেম ইট, হ্যাঁ, আপনার মানে কাইরন পোলার্ড, কে খেলে নাই আমাদের দেশে? কারণ অন্য খেলা তখনও ছিল, তারা ওটা বাদ দিয়ে বিপিএল খেলতো। বাট এখন যেটা হচ্ছে, এই সব কারণেই তারা আসতে চায় না। প্লাস ক্যালেন্ডারটাও আমাদের এমন ভাবে পড়ে যে হয় বিগ ব্যাশ কিংবা টি20 সব টুর্নামেন্টগুলো চলতে থাকে, মানে তারা রাজি হয় না। কিন্তু আমরা যতই আপনার গান বাজনা, ইয়েস ফেস্টিভ মুড রাখেন, ভেরি গুড, আপনি ফেস্টিভ মুডে আপনি গান করেন, আপনি ভালো ভালো যারা এন্টারটেইন করে তাদের আনছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আসল যেটা খেলার মান, যেটার জন্য বিপিএল শুরু ছিল, সেই জিনিসটাই যদি না হয়, অন্য আনুষঙ্গিক যাই আপনি করেন, আপনি দর্শকদের একটা অংশকে আপনি ইয়ে করবেন। আর আমাদের এখানে যেটা হয়, অন্যরকম একটা বিপিএল হচ্ছে, মাঝখানে শুরু হয়ে যায় পাতানো খেলা, তারপরে আবার দেখবেন যখন সেমিফাইনাল ফাইনালে একটু দর্শক, আপনি দেখেন চিটাগাংয়ে লাস্ট খেলায়, মানে রংপুর এবং রাজশাহীর প্রথম খেলাটাতে দর্শক নাই, 0। তো হলে আমি কেন বিপিএলটা করছি? তো এই জিনিসগুলো যদি মাথায় রাখে এবং বোর্ড যদি এইভাবে কন্টিনিউ করে, এবং যেই কথাটা আমি বারবার বলি, আপনি ওনারদের বেছে দেন, যে কেউ টাকা আছে তাকেই যদি আপনি দিয়ে দেন, তাহলে এই ফলাফল হবে। আর যদি আপনি একটা টিম ওনারকে অন্তত পক্ষে 7-8 বছরের জন্য টিম না দেন, তাহলে আপনার এই যে ক্রাউড উঠবে না, যেটা রংপুরের জন্য খুব ফেভারেবল, কারণ ওরা অনেক বছর ধরে আছে, দে আর স্ট্যাটিক, তারা কিন্তু ভালো ইয়ে করে। আগে যেটা ছিল আপনার কুমিল্লা, বাট সামহাও এটা তো পলিটিক্যাল রিজন, ওকে। তারপরে ঢাকা ডাইনামাইটস, দিস ওয়ার বিগ টিম। তারপরে খুলনা টাইটান্স, এরা কিন্তু অনেক মানে বড় এবং মেজর কন্ট্রিবিউট করে টিম ধরে রাখতো, এবং সব ভালো প্লেয়ার আনার পিছনে এদের কিন্তু অনেক অবদান।
তো এইটা যদি আমরা না করি, আনুষঙ্গিক সব হবে, আমি টক শো করে যাব, উনিও আসবে, আপনিও তো করবেন, আর একটা টিভিতে করবেন, আর আমাদেরটা কোনো সমস্যা নাই। বাট খেলার মানের যে উন্নতি, বিদেশি প্লেয়ারদের কাছ থেকে যে টিপস, এইটাই যদি আমি না পাই, তাহলে আমার এই বিপিএলটা করার পিছনে কারণই তো তিনটা। একটা হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট, সেটা হচ্ছে এখন সেটা যদি আবার এইভাবে হয় রাজশাহীর মতো, দ্যাট ইজ খুবই আনফর্চুনেট। আর যেটা হচ্ছে যে আমি ভালো প্লেয়ারের সংস্পর্শে এসে আমি তাদের কাছ থেকে কিছু শিখলাম, সেটাই যদি না হয়, আমি ওমান থেকে প্লেয়ার এনে আমার প্লেয়ারকে কি শেখাবো? একদমই। আমরা একটু জীবন ভাইয়ের কাছ থেকেও তাসকিনের ক্যাপ্টেন্সি নিয়ে শুনবো যে আসলে কেমন, কতটুকু ক্যাপ্টেন্সি নিভাতে পারছেন বা ধরে রাখতে পেরেছেন তাসকিন। তবে তারা একটা ব্রেক নিতে হবে জীবন ভাই। আমরা একটু বিরতিতে চলে যাই। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। যেটা বলছিলাম, জীবন ভাই আপনার কাছে চলে আসি, যে তাসকিন তার ক্যাপ্টেন্সির সাথে কতটুকু জাস্টিফাই করতে পেরেছে, এটা যদি একটু আপনার কি মনে হয়? আমি যেটা বলতে হয়, আসলে তাসকিন ক্যাপ্টেন হিসেবে খুবই আনলাকি। বিপিএলে এবার যেমন হঠাৎ করে একটা বিপর্যয়ের মুহূর্তে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এবং এর আগেও আমি দেখেছি যখন সে ঢাকা টিমে খেলেছে একই ঘটনা ঘটেছে। কিন্তু তাসকিনটা আমি পার্সোনালি চিনি এবং সে ন্যাশনাল টিমে খেলার আরও অনেক আগে থেকে, এবং আমি তাকে যেটা দেখি যে সে খুবই ঠান্ডা মাথায় থাকে এবং যে কোনো পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে নেয়, ঠিক আছে হবে না, মানে তার মধ্যে যে উৎপাত জিনিসটা কম আর কি। তো ওই জায়গা থেকে আমার মনে হয় তাসকিন এই পরিস্থিতিটাও সে দায়িত্ব নিয়েছে, এবং আমার মনে হয় সে গুছিয়ে যেটুকু পারে সে চেষ্টা করছে। এবং এটা তো দুইটা ম্যাচে যে বিশেষ করে রংপুরের সাথে তাদের যে দুইটা জয়, এটা তো একটা সিগনিফিকেন্ট ছিল। অ্যান্ড দেন লাস্ট যে ম্যাচটা দেখেছি সে সর্বোচ্চ চেষ্টা করেছে। আর এটা আর কি আমার মনে হয় যে তাসকিন যদি এই ম্যাচগুলো, এবং তাসকিনের যখন আমরা ইন্টারভিউগুলো দেখি, যখন সে কথা বলে, আসলে সে অ্যাজ এ প্লেয়ার এবং অ্যাজ এ তার ফিউচারে তার ড্রিম আছে, সে বাংলাদেশ টিমকে সে আসলে নেতৃত্ব দিতে চায় এবং লম্বা সময় ধরে নেতৃত্ব দেওয়ার তার এক ধরনের একটা স্বপ্ন আছে। তো আমার মনে হয় সেটার বাস্তবায়নের জন্য প্রাথমিক যে ধাপগুলো সেটা সে পেরোনোর এবং দায়িত্বগুলো সে পালন করার খুব ভালো চেষ্টা করছে, এবং ম্যাচে আমরা তার রেজাল্টও দেখতে পেয়েছি। এবং সে কিন্তু আজকে তার সাক্ষাৎকারে একটা দুঃখ প্রকাশ করেছে যে তার কেন যেন মনে হয়েছে যে তার বিপিএল এর লাক ভালো না, যে বড় দলগুলো তাকে নেয় না, এবং সেখানেও বলেছে যে যদি কখনো যেদিন মনে করবে বড় দল সেদিন নিশ্চয়ই পিক করবে। এখানে আসলে এখানে একটা ঘটনা যেটা সেটা হচ্ছে, এটা তো তাসকিনের হাতে নেই। আর বড় দলগুলো যেটা হয়, যখন প্লেয়ার কেনা হয় তখন তো প্রত্যেকটা টিমের কিন্তু নির্দিষ্ট কিছু প্লেয়ার আগে থেকেই থাকে, যেমন রংপুর প্রত্যেকটা প্লেয়ারের যখন আগের প্লেয়ার থাকে তখন তো সে নরমালি 2-3 জনকে রাখতে হয় নিয়ম অনুসারে। তাহলে সে চাইলেও তাসকিনকে আসলে নিতে পারতেছে ওই জায়গা থেকে, বা প্লেয়ারের আবার বলার ব্যাটসম্যান নানানবিধ একটা কম্বিনেশন আছে, ওই জায়গা থেকে হচ্ছে না। বাট আমি চাই যে তাসকিনের এই ড্রিমটা পূরণ হোক, সে একটা বড় টিমে খেলুক, এবং এইবার সে অ্যাজ এ ক্যাপ্টেন বা যে বলার হিসেবে সে যেভাবে বোলিং করেছে, শুধু এই বছর না, আমি দেখেছি লাস্ট অনেক বছর থেকে তো তাসকিন বাংলাদেশ টিমের আমি মনে করি নাম্বার 1 ফেসার, এবং ক্যাপ্টেন হিসেবেও সে খুব ভালো করছে নিশ্চয়ই। এবং আমি একটা কথার সাথে একেবারে এবার একমত, আজকের পর তো বলাই যায় যে তাসকিনকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের পোস্টার বয় বলাই যায় একেবারে। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে তাসকিন আসলে উনি যেটা বললেন, আসলে তার ব্যাড লাক। দুইটা জিনিস আমি বলি, সে কিন্তু মাঝখানে 2 বছর আগে আপনি দেখবেন এই বিপিএল খেলা চালানোর সময় তাকে কিন্তু আইপিএলও ডাক দিয়েছিল। অনলি প্লেয়ার যাকে আপনি বোর্ড অ্যালাউ করেন, ইউ আর অ্যালাউইং মুস্তাফিজ, ইউ আর অ্যালাউইং সাকিব, বাট ইউ আর নট অ্যালাউইং তাসকিন। ওয়াই? 1 2 আসলে তার ব্যাড লাক, আমি নিজে দেখেছি। ও কিন্তু যখন ভাইটাল খেলাগুলো আসে হঠাৎ করে ইনজুরিতে পড়ে যায়। আবার একদম ওয়ার্ল্ড কাপ থেকে যদি শুরু করি, 3 ইয়ার্স আমি ভুল না করলে ঢাকা টিমে ছিল, ওটা তো ওয়ার্স্ট পসিবল টিম। একদম। এখন যেটা করে, ধরেন ফ্র্যাঞ্চাইজিরা বসে, তো আপনি ধরেন উনি একটা পিক করলো, আমি পিক করলাম, তারপরে তো আপনি হঠাৎ করে তাসকিন ধরেন আপনি রাজশাহী নিয়ে নিল, ইট ইজ নট দ্যাট বড় টিম অ্যাভয়েড করছে। আবার ব্যাপার আছে, রংপুর রাইডার্স কিন্তু এবার নাহিদকে নিয়েছে, নাহিদ রানা ইনস্টেড অফ তাসকিন। না না, আবার ক্যাটাগরি পার্থক্য আছে, যেহেতু ক্যাটাগরির কারণে তাসকিনটা চাইলে নিতে পারে। না না, আমি তো ক্যাটাগরি ইস্যু না এখানে, ইস্যু হচ্ছে আপনার পেসার। রাইট, পেসার নেবেন না অলরাউন্ডার নেবেন না ব্যাটসম্যান নেবেন, এটা হচ্ছে ইস্যু, ক্যাটাগরি ইস্যু না। তো এখানে যেটা হচ্ছে যে মালিকরা চয়েস করে প্লেয়ার নেয়, এটা এমন না, কারণ তাসকিন যে কোনো বড় দলের জন্য ফিট। এবং দেখেন তার প্রমাণ তো তার হাইয়েস্ট উইকেট একটা বাজে টিমে হয়েও, বাজে বলতে আমি মানে অ্যামং দ্য আদার টিম, তাদের যেহেতু মালিকের এই অবস্থা, মানে পেমেন্টের এই অবস্থা, তারপরেও যে তারা মাঠে ফাইট বাজে মানে ম্যানেজমেন্টের দিক থেকে বেসিক্যালি। তো সেটা বলতেছি যে সেই কারণে আমার নিজের বাড়ি রাজশাহী,
তো সুতরাং আমি বাজে বলতে রাজশাহীকে বাজে বলছি না, আমি বলছি টিম টিম ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। আমরা এই বিষয়টা আরেকটু আসবো মিতু ভাই, একটু যদি সকালের আজকে দিনের বেলার খেলার স্কোর কার্ডটা একটু যদি দেখে নিই। ফরচুন বরিশাল 5 উইকেটে জয়ী, এবং যে জয় ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সকে আসলে পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত সমানে রেখেছে। খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম 27 বলে করেছেন 51 রান, আফিফ হোসেন 27 বলে 32 রান, মেহেদি মিরাজ 18 বলে 29 রান। অন্যদিকে ফাহিম আশরাফ 49 রান নিয়েছেন 2টি উইকেট, মোহাম্মদ নবী 22 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন, এবং জেমস ফুলার 32 রান দিয়ে নিয়েছেন 1টি উইকেট। ফরচুন বরিশাল থেকে ডেভিড মালান নিয়েছেন করেছেন 63 রান 37 বলে, তামিম ইকবাল 25 বলে 27 রান, মাহমুদুল্লাহ 13 বলে 24 রান। অপরদিকে আবু হায়দার 2 উইকেট দিয়েছেন 35 রান, সালমান ইরশাদ 1টি উইকেট নিয়ে 21 রান দিয়েছেন, এবং আফিফ হোসেন 1টি উইকেট নিয়ে দিয়েছেন 13 রান। এই যে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স, আজকে কিন্তু মোটামুটি এখন বলা যাচ্ছে যে ফরচুন টাইগার্স এবং রংপুর রাইডার্স অলরেডি ফরচুন বরিশাল হ্যাঁ এবং রংপুর রাইডার্স অলরেডি অনেক আগেই পার করে গেছে। খুলনা টাইগার্সের আসলে আর কতটুকু আশা আছে, কারণ এখন কিন্তু রাজশাহীও আলোচনার মাঝে চলেই এসছে এই দুটো জয়ের পর। আচ্ছা, আমি প্রথমে একটা পয়েন্ট বলি। দেখেন, আমি একটু আগে বলছিলাম তামিম ইকবালের সাথে 25 বলে 27 রান যায় না। এক, এবার আপনি আসেন, আজকে কিন্তু একটা ভাইটাল খেলা, মানে আপনার রাজশাহীর জন্য তাদের সবচেয়ে দুর্বল টিমের সাথে আজকে খেলা। এখন দুর্বল আর সবল বলবো না, কারণ যদি রাজশাহী রংপুরকে 2বার হারাইতে পারে, সিলেটও কিন্তু ইজিলি হারাইতে পারে। তো বাট আজকে যদি আপনার রাজশাহী জেতে, দেন খুলনা টাইগার্সের জন্য ইকুয়েশন সিম্পল, সেটা হচ্ছে 2টা গেমই জিততে হবে, আদারওয়াইজ দে আর আউট। এখন 2টা গেমের মধ্যে একটা কিন্তু রংপুর রাইডার্স। এখন রংপুর রাইডার্স পরপর 3টা গেম হারবে কিনা এটা আমার জন্য বলা মুশকিল, ওনার জন্য বলা মুশকিল, আপনার জন্য বলা মুশকিল, আনলেস আপনি বললেন আনলেস আপনার মিরাকেল কিছু না হয়। আর আমি যেটা জানতে পেরেছি, আপনাকে একটু জানি, সেটা হচ্ছে রংপুর রাইডার্স কিন্তু আরও ভালো প্লেয়ার আনছে, বিদেশি ফরেনার, এবং তার মধ্যে যে নামটা শোনা যাচ্ছে ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারিন, এরা যদি আসে। একটা একটু আপনাকে থামিয়ে প্রশ্ন করতে হচ্ছে, কারণ এটা আপনারই কথা, যে ভালো খেলোয়াড় দিয়ে কিন্তু না, টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। সেখানে যত আমরা কিন্তু প্রথম থেকে দেখছি যে রংপুর রাইডার্সের কিন্তু কোনো একক তারকা নেই, পুরো টিম ভালো খেলে জয় নিয়ে আসছে। সেখানে আসলে বিদেশি প্লেয়ার ভালো নিয়ে আসলেও সেটা টিমের কতটুকু ফরে যাবে, বা নতুন প্লেয়ারদের সেই টিম কম্বিনেশনে কোনো ঝামেলা হতে পারে কিনা। আমি বলি, 2টা ইস্যু, অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। এখন দেখবেন আপনি মেজরিটি দেশে বড় বড় প্লেয়াররা খুব আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, এরা কিন্তু এখন সিজনড প্লেয়ার। আমি একটা উদাহরণ দিই আপনাকে বলি, যেমন গত 2 বছর আগে, খুব আমি যদি ভুল না করি, ফাইনাল খেলার আগের দিন বা সেমিফাইনাল খেলার আগের দিন নিকোলাস পুরানকে নিয়ে আসছিল রংপুর রাইডার্স। হি ওয়াজ অসাম ফর্ম, একদম টপ ক্লাসে ছিল নিকোলাস পুরান, বাট 2টো খেলাতেই 0 এবং আরেকটা সিঙ্গেল ডিজিট করেছিল, ইফ আই এম নট রং। যেটা হয় কি, যদি এই প্লেয়ারগুলো ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে আনেন, আপনি যদি খেলার আগের দিন আনেন, ইউ আর গন। আর আপনি যদি তাদেরকে আনতে পারেন, ধরেন 3-4 দিন তারা বাংলাদেশে থিত হলো, দেন দে আর ডেঞ্জারাস। কারণ এই সব প্লেয়ার আপনার, ওদের প্র্যাকটিস লাগে না, হ্যাঁ, এই সব প্লেয়ারদের প্র্যাকটিস লাগে না। আর এরা ধরেন আইপিএল বিভিন্ন লিগে এইভাবেই খেলে, মানে এরা অনেকটা নিজেদের দেশ বাদ দিয়ে ওই ভাড়াটে প্লেয়ার হিসাবেই ঘুরে বেড়ায়। তো ওই হিসাবে আপনার ঠিক আছে, কিন্তু যদি রংপুর রাইডার্স ধরেন ফাইনাল খেলার দিন নিয়ে আসলো, বা ধরেন একদিন আগে আসলো, দেন তারা, মানুষ তো জেট ল্যাগ থাকবেই যদি অত দূর থেকে আসে। আবার এদিকেও শুনতে পাচ্ছি যে বরিশাল ফরচুনস তারা ডেভিড মিলারকে আনার চেষ্টা করছে, কারণ আমি তো বলেছি আপনাকে খেলার আগেই, ওনারকে দেখলেই বোঝা যায় দে আর গোয়িং ফর চ্যাম্পিয়নশিপ, আর কিছু ওনার দেখলেই বোঝা যায় দে আর গোয়িং ফর জাস্ট পার্টিসিপেশন অ্যান্ড নিজের ফোকাস। আপনার টিভিতে আসলো, একটু কথা বললো, মানে এই সব। তো ওই টিম দুটোই আপনার ফাইনাল খেলার চান্সেস আর 90%, যেহেতু ক্রিকেট, এর জন্য 100% বলা যায় না। আর এই 2টা টিমের, এই যে যদি আমি কেন বললাম বরিশাল ফরচুনের বিদেশি কালেকশনের মধ্যে দেখেন, আগের খেলাটাও ডেভিড মালান জিতিয়েছে, এইটাও কিন্তু তাই। তো এক ডেভিড মালানের উপর আপনি ডিপেন্ড করে খেলতে গেলে, যদি অন্যরা তাকে হেল্প না করে, আর ধরেন আপনার যদি ফাইনালে দুজনই খেলে, আপনার 200+ যে কেউ চেস করে বের হয়ে যাবে, এবং টস উইল বি আ ভাইটাল থিং। আপনি দেখবেন, এখনই বলে দিচ্ছি আপনাকে আমি, যেই টসে জিতবে ফাইনালে ফিল্ডিং নিবে, যদি না নেয় আমাকে বলবেন।
ঠিক আছে, নিশ্চয়ই ফাইনালের দিন কথা হবে। নট অনলি ফাইনাল বাট অলসো এবার হচ্ছে বেশিরভাগ ম্যাচেই তাই হচ্ছে, যেহেতু এবার রান বেশি হচ্ছে এবং হচ্ছে পরে ব্যাটিংটা অ্যাডভান্টেজ হচ্ছে আর কি দলগুলোর জন্য। একেবারে আমরা আরো আলোচনায় নিয়ে ফিরবো, তার আগে আরো একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে দর্শক। এই পর্যায়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপের ইচ্ছে আরো একটা ছোট্ট বিরতি, ফিরছে এখনই, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা এবং অতিথির আসনে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু এবং গীতিকার রবিউল ইসলাম জীবন। আরও একবার স্বাগত আপনাদেরকে। শেষ ভাগে আছি আমরা আজকে অনুষ্ঠানের এবং এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে এবং এই একটা টিমের জন্য কিন্তু আজকে ডু অর ডাই ম্যাচ। যেরকম সিলেটের কিছুই আসে যায় না যে কি হচ্ছে না হচ্ছে তাতে, কিন্তু রাজশাহীকে জিততেই হবে, স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। একেবারেই আমরা একটু পরে খেলাটা দেখে নিব, তার আগে দুজনের কাছে একটু কোয়েশ্চেন করতে চাই। জীবন ভাই, কি মনে হয় কে জিতবে? আমার কাছে মনে হয় রাজশাহীর চান্স বেশি এই ম্যাচে, কারণ হচ্ছে রাজশাহীর যদি এই ম্যাচটা জেতে তাদের যেটা বললাম যে তার স্বপ্নটা বেঁচে থাকবে আর কি, আরও কিছু সময় ধরে স্টে করবে স্বপ্নটা যে তারা কোয়ালিফায়ারে যেতে পারে কিনা। আর যেহেতু আগে পরপর দুইটা বড় ম্যাচ জিতেছে, আর এই ম্যাচে তাদের আবার দুইজন বিদেশি প্লেয়ার ফিরেছে, রায়ান বাল আর হচ্ছে আফতাব আলম, এই দুইজন দেশিদের সাথে যুক্ত হয়েছে এবং টসও তারা জিতেছে। সব মিলিয়ে মনে হয় তাদের রাজশাহীর এই ম্যাচটা জেতার খুব ভালো সম্ভাবনা আছে। মিতু ভাই 60-40 মানে ইন ফেভার অফ রাজশাহী, কিন্তু ওরা আজকে কিন্তু খুব প্রেসার নিয়ে খেলবে, এটা হচ্ছে সমস্যা। গতকালকে যেমন প্রেসার লেস খেলেছে যে রংপুরের সাথে হারি জিতে কিছু আসবে যাবে না, দুটো খেলাই তারা জিতে গেছে। আজকে ঠিক উল্টা, মানে আজকে তাদের ওই যে ডু অর ডাই, যে না জিতলে কিন্তু দে আর আউট ফর শিওর, আর যদি জিতে যায় দেন খুলনা উইল বি আন্ডার প্রেসার, এবং খুলনা তখন দুটো গেমই তাদের জিততে হবে এবং একটা তাদের রংপুরকে হারাতে হবে। তো সুতরাং আজকে আমি মনে করি ভাই ঠিক কথা বলেছেন। দেখেন ওই যে যারাই টসে জিতছে মেজরিটি ক্ষেত্রে 80% ক্ষেত্রে কিন্তু পরে ফিল্ডিং নিচ্ছে। আপনার মানে ইম্প্যাক্ট একটা গেমের ভিতরে আপনার ইম্প্যাক্ট, আপনি অনেক জোরে বল করতে পারেন, উইকেট পেলেন না, লাভ কি? বাট কালকে যে ক্যাপ্টেন্সিটা তাসকিন করেছে, মানে আমি ওকে 100-এ 90 দিব। অনেকে বলছে সব কিছু ভালো হয়েছে না, বাট অ্যাজ আ মানে নতুন ক্যাপ্টেন, কারণ ও তো প্রথম দিকে ক্যাপ্টেন ছিল না, ও অসম্ভব ভালো করেছে। জাস্ট ওই যে লাস্ট আমি যেটা অফ দ্য রেকর্ড বলছিলাম যে লাস্ট ওভারটা স্পিনার উনি না ইউজ করলেও পারতেন, ভালো হতো আরো, কারণ দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি মানে আপনার রিস্কি চয়েস। কারণ আপনি দেখেন অলরেডি ওই মানে ওভারে 3টা 6 মেরেছে কিন্তু সাইফুদ্দিন এবং একটা 4, তো আরেকটা শট বের হয়ে গেলেই কিন্তু ওনারা মানে লাস্ট ওভারেই রানের ব্যবধানটা অনেকটাই কমিয়ে এনেছেন। তাসকিন চেয়েছিল যে মূল বোলাররা আগে বল করে রানটা শেষ ওভারের জন্য নিয়ে যেত, তখন হয়তো যদি লাস্টে ভালো বোলার রাখলে অন্য মানে খেলাটা হয়তো আগেই যাতে ক্লোজ না হয়ে যায়, আমার মনে হয় সে এই পলিসি নিয়েছে। এই পলিসিতে ঝুঁকি থাকলেও জিতেছে, এটা বড় কথা। সবচেয়ে বড় কথা যে রাজশাহী জিতেছে, যেটা আসলে এক্সপেকটেশন ছিল না। একটু পয়েন্ট তালিকাটা দেখে নিই আসলে যে এখন কে কোন দল কোন অবস্থানে রয়েছে। রংপুর রাইডার্স 10 ম্যাচ 8টি জয়, পয়েন্ট তালিকায় 16। ফরচুন বরিশালেরও 10 ম্যাচ 8টি জয় এবং পয়েন্ট তালিকায় 16। চিটাগাং কিংস 9 ম্যাচ 5টি জয়, পয়েন্ট তালিকায় আছে 10-এ। দুর্বার রাজশাহী 11 ম্যাচে 5 জয়, পয়েন্ট তালিকায় 10-এ। আজকের ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজশাহীর জন্য। পরবর্তী দলগুলো যদি আমরা দেখে নিই, খুলনা টাইগার্স 10 ম্যাচ 4টি জয়, পয়েন্ট তালিকার 8-এ রয়েছে। ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 3 জয়, পয়েন্ট তালিকার 6, এবং সিলেট স্ট্রাইকার্স 10 ম্যাচে 2টি জয়, পয়েন্ট তালিকার 4-এ। মানে আজকের খেলাটা সিলেট টাইগার্সের জন্য জাস্ট একটা মান বাঁচানোর খেলা। যদি জেতে তাহলে একটু ভালো, একটু সম্মান পেল নিজের দেশের কাছে বা নিজের দেশের মানুষদের কাছে হয়তো বা, কিন্তু ডু অর ডাই ম্যাচ কিন্তু বলতেই হবে রাজশাহীর জন্য 100%। মিতু ভাই কিছু একটা চিন্তা করছেন মনে হয়? না না, কিছু চিন্তা করছি না, আমি চিন্তা করছি যে ঢাকা ক্যাপিটালস কিভাবে 3টা জয় পেল, ওই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। আর আজকে যদি রাজশাহী সত্যি সত্যি জিতে যায়, যেটা আমরা সবাই চাচ্ছি, তাহলে কিন্তু খুলনা টাইগার্সের জন্য সেমিফাইনাল যাওয়াটা মানে কোয়ালিফাই করাটা খুব ডিফিকাল্ট হবে। মানে ওনারা তো এলিমিনেটর খেলবে যেই যাক। আর আপনি যেটা বলছিলেন যে আমি এর জন্য একটু কনফিউজ ছিলাম যে রাজশাহী আর রংপুরের পয়েন্ট এক কিভাবে, একজন কিন্তু 16-তে একজন 10-এ না, বা রাজশাহী আর রংপুর না, বরিশাল আর রংপুরের পয়েন্ট আছে। ওইটা ঠিক আছে, বরিশাল আর রংপুর তো অলরেডি থ্রু, তো আমি প্রথম ডে 1 থেকে খেলার আগেই বলছিলাম, তো দ্যাট ইজ ওকে। বাট আজকে ইন্টারেস্টিং হোক এটাই চাই, মানে রাজশাহী জিতলে খেলাটা
আর কি আর একটু এবং জমবে আর কি। মজার একটা বিষয় আমি যদি জীবন ভাইয়ের কাছে যাই, আমি জানি না এটা খেলার দিক থেকে বা খেলোয়াড় বিশ্লেষণের দিক থেকে কতটুকু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীর প্রতি যে এই যে একটা আমাদের দুর্বলতা চলে আসছে, আসলে কিন্তু দলটা নাই, যে আমাদের নিজেদের দেশের খেলোয়াড়দের প্রতি যে একটা সফট কর্নার। আপনার কি মনে হয় শুরু থেকে কি রাজশাহী নিয়ে আমরা এতটা চিন্তায় ছিলাম, যতটা না তাসকিনের পারফরম্যান্স দেখার পর আমরা এখন ম্যাচ যাচ্ছি? এত বেশি জিতবে বা পারফরমেন্স নিয়ে মানুষ অতটাই ছিল না, কিন্তু রাজশাহীতে যেহেতু নেগেটিভ জিনিসগুলোর কারণে নামটা কিন্তু ছিল, সত্যি কথা যেটা রংপুর যেরকম খেলার কারণে আলোচিত, রাজশাহী মাঠের মিসম্যানেজমেন্টের কারণে রাজশাহীর কিন্তু নামটা সোশ্যাল মিডিয়ায় নানানভাবে নানান আলোচনায় কিন্তু সেটা আসছিল। কিন্তু ভালো যে তারা ভালো কিছু 2-3 ভালো ম্যাচ জিতে তারা সেটাকে একটা জায়গায় নিয়ে আসছে, কিন্তু তাদের এখন ম্যানেজমেন্টের দিকে নজর দেওয়া উচিত এবং সমস্যাগুলো সমাধান করা উচিত খুবই। মিত ভাই আপনার কাছে আসলে আমি যেটা মনে করি, তাসকিন সবার কাছে প্রিয় একটা মানুষ, তো আর ও খুব হাম্বল একটা মানুষ। যেমন আমাদের দেশে যে এইটা খুব অভাব, আপনি যত বড় হন অত রাফ হন, আসলে যত বড় হবেন যত হাম্বল হবেন মানুষ আপনাকে পছন্দ করবে। তো ওইটা তাসকিনের মধ্যে বিদ্যমান, এবং যেহেতু মাঠের বাইরে এত শোরগোল, তারপরেও যে রাজশাহী এত ফাইট দিয়ে 2টা গেম জিতেছে, এর জন্য কিন্তু মানুষ ওদের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে গেছে। এটাই আসলে দিন শেষে আমরা সবাই চাই কিন্তু ভালো খেলাটাই দেখতে। একদম শেষ দিকে আমরা শেষ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিতু ভাই আমাদেরকে সময় দেবার জন্য এবং চমৎকার সব তথ্য দেবার জন্য। মানে অলমোস্ট উইকিপিডিয়া বা আর্কাইভ সব তথ্য আমরা আপনার কাছ থেকে পেয়ে যাই। এবং জীবন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।